গালওয়ান এখন শুধু একটা নাম নয়, গালওয়ান এখন ইতিহাস। যে জায়গায় একদিন রক্ত ঝরেছিল, যেখানে টেনশন ছিল, সংঘর্ষ ছিল, আজ সেখানে ভারতের কণ্ঠ। এই কথাগুলি কোনো হোয়াটসঅ্যাপ ইউনিভার্সিটির গল্প নয়, এই কথাগুলি এসেছে ভারতীয় সেনার এমন একজন অফিসারের মুখ থেকে, যিনি শুধু ম্যাপে নয়, নিজের বুকের নিচে এই জমি অনুভব করেছেন। এখন কেউ কেউ বলে যে এটা তো শুধু পেট্রোলিং, কবজা না, কিন্তু সীমান্তে কবজা এভাবেই হয়। কোনো রেজিস্ট্রি হয় না, কোনো সই হয় না, কোন বুট কোন পাথরের ওপর পড়লো সেটাই ইতিহাসে। আর যখন 10 বছর পর এই একই পাথরে সেই বুট আবার পড়ে, তখন সেটা শুধু ফেরা নয়, ওটা ঘোষণা। ভিডিওর কিছু অংশ প্রথমে দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। সেটি দেখতে ভিডিওটির সাথেই থাকুন। গালওয়ান এখন শুধু একটা নাম নয়, গালওয়ান এখন ইতিহাস। যে জায়গায় একদিন রক্ত ঝরেছিল, যেখানে টেনশন ছিল, সংঘর্ষ ছিল, আজ সেখানে ভারতের কন্ট্রোল। আর এই কন্ট্রোল এসেছে না গুলি চালিয়ে, না ট্যাঙ্ক নামিয়ে, না যুদ্ধ ঘোষণা করে। ভারত এমন একটা চাল খেলেছে এলএসিতে, যার জন্য বেজিং আজও ঠিক বুঝে উঠতে পারেনি যে কখন কিভাবে ছবিটা বদলে গেল। লাদাখের সেই শ্বাসরোধ করা উচ্চতায় আবার নড়াচড়া শুরু হয়েছে। 2012 সাল থেকে যেসব রাস্তা বন্ধ ছিল, যেসব পেট্রোলিং পয়েন্টে ভারতীয় জওয়ানরা যেতে পারতেন না, আজ সেখানে আবার ভারতীয় বুটের শব্দ। এই লড়াইটা অস্ত্রের ছিল না, এই লড়াইটা লেখা হয়েছে কাগজে, কৌশলে আর অদ্ভুত ধৈর্যে। চীনের সব থেকে প্রিয় কৌশল একটু একটু করে এগোনো, সামনে থাকা দেশকে বুঝতেই না দেওয়া কখন জমি হাতছাড়া হয়ে গেল। এই খেলাতেই চীন গর্ব করত, কিন্তু এবার সেই চালটাই ওদের ওপরেই উল্টো পড়েছে। ওয়াশিংটন দেখেছে, ইসলামাবাদ দেখেছে, কিন্তু কিছুই করতে পারেনি। নিউ দিল্লি চুপচাপ এলএসির আসল ছবিটাই বদলে দিয়েছে। ডেপসাং থেকে ডেমচক, ভারতীয় মুভমেন্টে পুরো সমীকরণটাই উল্টে গেছে। এশিয়ার পাওয়ার ব্যালেন্সের কাঁটা নড়েছে, আর এবার সেই কেন্দ্রবিন্দুতে ভারত। গালওয়ানের বরফ আজও সমান ঠান্ডা, কিন্তু বেইজিং এর পাওয়ার করিডোরে এই মুহূর্তে ঘাম ঝরছে, কারণ ইতিহাসে এই প্রথম ড্রাগনকে পিছিয়ে যেতে হয়েছে। আর পিছিয়ে যাওয়া মানে 1-2 কিলোমিটার নয়, পুরো 1000 বর্গ কিলোমিটার এলাকা। সব থেকে বড় কথা, এই জয় এসেছে তখন যখন পুরো বিশ্বের চোখ ছিল অন্যদিকে। ইউক্রেন জ্বলছিল, গাজা ধোঁয়ায় ঢাকা, আমেরিকা নিজের নির্বাচন নিয়ে ব্যস্ত। ঠিক সেই সময় হিমালয়ের সেই উচ্চতায়, যেখানে শ্বাস নিতে লড়াই করতে হয়, ভারত করে দেখিয়েছে এমন কিছু যার আশা কেউ করেনি। ভিডিওটিতে এগোনোর আগে আপনারও যদি মনে হয় এই নীরব সাহসিকতার জন্য আমাদের সেনার গর্ব প্রাপ্য, তাহলে এখনই ভিডিওটিকে একটি লাইক করুন। আর যারা ভারতকে মাথা নত করে দেখতে চেয়েছিল, তাদের কাছে এই সত্য পৌঁছাতে চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে নিন, কারণ এটা নতুন ভারত। আর যদি কেউ বলে যে যুদ্ধ ছাড়া জয় হয় না, তাকে শুধু দুটো নাম মনে করিয়ে দিন, ডেপসাং আর ডেমচক। এবার ভারত চিৎকার করেনি, এবার ভারত শুধু দাঁড়িয়ে চোখে চোখ রেখেছিল, আর সামনে থাকা পক্ষটাই চোখ নামিয়েছে। এই স্টোরিটা কিন্তু শুরু হয় না 2020 থেকে। গালওয়ানের সংঘর্ষকে অনেকেই শুরু বলে মনে করেন, কিন্তু সত্যিটা আরো পুরনো এবং আরো আনকমফোর্টেবল। আসল খেলাটা শুরু হয়েছিল 2012 সাল থেকে। কোনো বড় ঘোষণা ছাড়াই, কোনো যুদ্ধ ছাড়াই চীন তখন হঠাৎ করে ঢোকেনি, চীন শুধু থেমে গিয়েছিল। ডেপসাং এর সমতল এলাকায়, ডেপচং এর সেই উবড়ে খাবড়ে জমিতে পিপলস লিবারেশন আর্মি এমন একটা চাল চেলেছিল, যাকে সামরিক ভাষায় বলে স্ট্যান্ড অ্যান্ড ডিনাই, মানে তোমরা আসবে না, আমরা এখানেই দাঁড়িয়ে থাকবো। সব থেকে ভয়ঙ্কর ব্যাপার কি জানেন? এই জায়গাগুলি কিন্তু ভারতেরই ম্যাপে ছিল, ভারতেরই পেট্রোলিং রাইটস ছিল এখানে, কিন্তু দিল্লি তখন চুপ ছিল। প্রায় 10 বছর ধরে ভারতীয় জওয়ানরা সেই পেট্রোলিং পয়েন্টগুলিতে আর যেতে পারেনি, যেখানে যাওয়াটা তাদের অধিকার ছিল। না যুদ্ধ, না গোলাগুলি, না হেডলাইন, শুধু ধীরে ধীরে রাস্তাগুলি বন্ধ হয়ে গেল। যে পথে একদিন ভারতীয় বুটের শব্দ শোনা যেত, সেখানে নীরবতা নেমে এলো। আর দুনিয়া ভাবলো যে সব ঠিক আছে, কিন্তু সীমান্তে যা দেখতে ঠিকঠাক লাগে সেটাই বড় প্রতারণা। এই কথাগুলি কোনো হোয়াটসঅ্যাপ ইউনিভার্সিটির গল্প নয়, এই কথাগুলি এসেছে ভারতীয় সেনার এমন একজন অফিসারের মুখ থেকে, যিনি শুধু ম্যাপে নয়, নিজের বুটের নিচে এই জমি অনুভব করেছেন। প্রাক্তন লেফটেন্যান্ট জেনারেল একটা ইন্টারভিউতে পরিষ্কার করে বলেছেন যে এলাকা নিয়ে এত চেঁচামেচি সেগুলি 2020-তে যায়নি, সেগুলি হাতছাড়া হয়েছিল 2012-তেই, আর 2024-এর পর সেগুলি ফিরে এসেছে। এখানেই গল্পটা মন নেয়, কারণ কাল যদি জমি ছিনতাই হয়, তাহলে আজ সেটা ফেরত নেওয়া তুলনামূলক সহজ। কিন্তু যে জমি 1 দশক ধরে ধোঁয়াশার মধ্যে, যেখানে চীনা সেনা অভ্যস্ত হয়ে দাঁড়িয়ে আছে, সেখান থেকে ফিরে আসা শুধু শক্তির খেলা নয়, সেখানে দরকার মাথার খেলা। ডেপসাং কোনো সাধারণ এলাকা নয়, ডেমচক কোনো ফাঁকা পাহাড়ও নয়। চীন যদি সেখানে পার্মানেন্টলি স্টে করে যেত, তাহলে দৌলত বেগ ওল্ডির এয়ারস্ট্রিপ চিরকাল ঝুঁকির মধ্যে থাকতো, সিয়াচেনের সাপ্লাই লাইনের সরাসরি চাপ তৈরি হতো, আর লাদাখের পুরো স্ট্র্যাটেজিক ব্যালেন্স ভেঙে পড়তো। মানে আর এক ধাপ এগোলেই ভারতের উত্তর দিকের পুরো প্রতিরক্ষা কাঠামো কেঁপে উঠত। কিন্তু সেটা হয়নি, কারণ এইবার ভারত বাফার জোন নামে
নামের খেলাটা মানতে রাজি হয়নি। ভারত পরিষ্কার বলেছে যেটা আমাদের সেটা শুধু কাগজে নয়, মাটিতেও চাই। আর ঠিক এখান থেকে শুরু হয় সেই সাইলেন্ট পুশ, যার কম্পন আজ বেইজিং পর্যন্ত পৌঁছেছে। এই সাইলেন্ট পুশে না ট্যাঙ্ক চলেছে, না ফাইটার জেট উড়েছে, কিন্তু প্রতিটা বৈঠকে, প্রতিটা ব্যাক চ্যানেল কথোপকথনে, প্রতিটা আন্তর্জাতিক মঞ্চে একটাই লাইন বারবার ফিরে এসেছে: সীমান্তে স্বাভাবিক অবস্থা না হলে সম্পর্কও স্বাভাবিক হবে না। চীন খুব ভালো করেই বুঝেছিল ভারত আর আগের সেই দেশ নেই যাকে একটু চাপ দিলেই চুপ করিয়ে দেওয়া যায়। এটাই সেই ভারত যে চীনা অ্যাপ এক ঝটকায় বাইরে ছুড়ে ফেলেছে, চীনা বিনিয়োগে লাগাম টেনেছে, আর দুনিয়াকে দেখিয়েছে ড্রাগনের মুখোশ ভেতর থেকে কতটা ফাঁপা। কিন্তু সব থেকে বড় আঘাতটা আসে তখন যখন ভারত কোনো শোরগোল না করে গ্রাউন্ডে বাস্তব চেঞ্জ এনে দেয়। ওয়াই জংশন, যেখানে একসময় ভারতীয় পেট্রোলিং থামিয়ে দেওয়া হতো, আজ সেখানে আবার নিয়মিত মুভমেন্ট। যে পথগুলিকে বছরের পর বছর ডিসপিউটেড বলা হতো, সেই পথেই আবার ভারতীয় জওয়ান হাঁটছেন। এটাই আসল জয়। এখন প্রশ্ন ওঠে যে চীন ঝুঁকলো কেন? কারণ আজ চীন একা। আমেরিকার সঙ্গে সংঘাতে জড়ানো, তাইওয়ান নিয়ে আটকে থাকা, ফিলিপিন্সের সঙ্গে উত্তেজনা, পাকিস্তানের ওপর বাজি রেখে লোকসান, আর সামনে দাঁড়িয়ে আছে একটা নীরব কিন্তু হিসেবি ভারত, যে দেশ চেঁচায় না, শুধু চাপ বাড়ায়। ভারত খুব স্পষ্ট করে ইঙ্গিত দিয়েছে হিমালয়ে নাটক হলে ইন্ডিয়ান ওশানে জবাব মিলবে, আর এই ভাষা চীন খুব ভালো বোঝে। এই কারণেই ড্রাগন যুদ্ধ বেছে নেয়নি, সে পিছিয়ে গেছে। কারণ কখনো কখনো পিছিয়ে যাওয়াটাই সব থেকে কম ক্ষতির রাস্তা। আর এখান থেকেই গল্পটা আরো গভীর হয়, কারণ যখন দেবসাং আর দেমচকে ভারতীয় পেট্রোলিং ফিরে আসছে, ঠিক সেই সময় বেইজিংয়ে আরেকটা বৈঠক চলছিল। না ক্যামেরা, না প্রেস নোট, শুধু ফাইল। কারণ চীন প্রথমবার বুঝেছে ভারতকে দুর্বল ভেবে নেওয়ার ভুল ওদের অনেক বড় মূল্য দিতে বাধ্য করতে পারে। চীনের ধারণা ছিল ভারত প্রথমে শোরগোল করবে, একটা দুটো বিবৃতি দেবে, তারপর ধীরে ধীরে ক্লান্ত হয়ে যাবে, যেমনটা 2012-তে হয়েছিল। কিন্তু এবার ভারত না উত্তেজিত হয়েছে, না পিছিয়েছে। এইবার ভারত করেছে ঠিক সেই কাজটাই যেটা চীন এতদিন ধরে করে এসেছে, যেটি হলো লং গেম। চীনের আসল শক্তি তার সেনা নয়, তার আসল শক্তি তার অভ্যাস। ধীরে এগোনো, সামনের পক্ষকে বিভ্রান্ত রাখা, আর বুঝে ওঠার আগেই মাটি সরিয়ে নেওয়া। কিন্তু এবার খেলাটা উল্টো হয়েছে। ভারত সেই চালটাই চীনের বিরুদ্ধেই ব্যবহার করেছে। চীন বুঝতেই পারেনি কখন চাপ বেড়ে গেল, কখন তার প্রতিটা নড়াচড়ার জবাব ম্যাপে নয়, স্ট্র্যাটেজিতে লেখা হতে লাগলো। একদিকে চীনের অর্থনীতি টলমল, রিয়েল এস্টেট ভেঙে পড়েছে, বিদেশি কোম্পানিগুলি একে একে ব্যাগ গুছোচ্ছে, আর অন্যদিকে ভারত নতুন ম্যানুফ্যাকচারিং হাব গড়ছে, গ্লোবাল সাপ্লাই চেনে নিজেদের জায়গা শক্ত করছে, নিজেকে শুধু দেশ নয় একটা বিকল্প হিসেবে তুলে ধরেছে। আর এখানেই পাওয়ারের ল্যাঙ্গুয়েজটাই বদলে যায়। এখন একটু থামুন আর বুঝুন যে এলএসিতে আসলে কি ঘটছে। এলএসি কোনো দেওয়াল নয়, কোনো কাটা তার নয়, এটা একটা ধারণা, একটা অস্পষ্ট রেখা। ভারতের কল্পনায় একরকম, আর চীনের কল্পনায় আরেক রকম। আর এই ধোঁয়াশাকেই চীন বছরের পর বছর ব্যবহার করেছে। ওরা এসেছে, ওরা থেমেছে, তারপর বলেছে এটাই লাইন। কিন্তু 2024-এর পর ভারত এই খেলায় আর ঢোকেনি। ভারত বলেছে যদি লাইনটা বাতাসে হয় তাহলে আমরা বাতাসে লড়বো না, আমরা মাটিতে লড়বো। আর মাটিতে নামার সঙ্গে সঙ্গেই ছবিটা বদলে যায়। চীনা সেনা প্রথমবার বুঝতে পারে এবার সামনে শুধু পেট্রোলিং নয়, ফিরে আসছে একটি বার্তা। এবার বাফার জোন মানে বাফার থাকবে না, এবার ডিসএঙ্গেজমেন্ট মানে দুই পক্ষের সরে যাওয়া নয়, সরে যাবে সেই পক্ষ যে রাস্তা আটকে রেখেছিল। এখান থেকেই শুরু হয় বেইজিং এর অস্বস্তি। কারণ ভারতের থেকে পিছিয়ে যাওয়া চীনের কাছে শুধু একটা সামরিক ক্ষতি নয়, এটা রাজনৈতিক হার। শি জিনপিং এর পুরো ইমেজ দাঁড়িয়ে আছে এই কথার ওপর যে চীন ঝোঁকে না, চীন চাপও দেয় না, চীন পিছিয়ে যায় না। কিন্তু এবার পিছিয়ে যেতে হয়েছে। আজও চীন প্রকাশ্যে স্বীকার করে না যে পেট্রোলিং রাইটস ফেরত এসেছে, আজও শব্দের জালে সত্য ঢাকতে চায়। কিন্তু জমি কখনো মিথ্যা বলে না, আর জমিতে আজ ভারতীয় জওয়ানরা দাঁড়িয়ে। এখন কেউ কেউ বলে যে এটা তো শুধু পেট্রোলিং, কবজা নয়। কিন্তু সীমান্তে কবজা এভাবেই হয়, কোনো রেজিস্ট্রি হয় না, কোনো সই হয় না। কোন বুট কোন পাথরের ওপর পড়লো সেটাই ইতিহাসে লেখে। আর যখন 10 বছর পর এই একই পাথরে সেই বুট আবার পড়ে, তখন সেটা শুধু ফেরা নয়, ওটা ঘোষণা। ঘোষণা যে খেলাটা বদলে গেছে। এবার ভাবুন যদি এটা এত সহজ হতো তাহলে আগে কেন হয়নি? কারণ আগে ঝুঁকি নেওয়ার সাহস ছিল না, ভয় ছিল যে চীন রেগে গেলে কি হবে। কিন্তু এখন ভয়ের জায়গা নেই, সেই জায়গাটা রিপ্লেস করেছে হিসাবে। এখন প্রশ্ন এটা নয় যে চীন রাগ করবে কিনা, এখন প্রশ্ন যে চীন রাগ করে যাবে কোথায়। কারণ চীনের কাছে আমেরিকা শত্রু, ইউরোপ অবিশ্বাসী, আর পাকিস্তান একটি বোঝা। আর ভারত এখন এমন একটি দেশ যাকে উপেক্ষা করা আর অপশন নয়। এই কারণেই কোয়াডে ভারতের উপস্থিতি চীনকে অস্বস্তিতে ফেলে। এই কারণেই ইন্ডিয়ান ওশানে ভারতীয় নৌবাহিনীর নড়াচড়া ওদের ঘুম কেড়ে নেয়। আর ঠিক এই কারণেই এলএসিতে ঝুঁকি নিতে চীন এখন দ্বিধায়।
এখানে আরেকটি মিথও ভাঙা দরকার। কিছু লোক বলে যে সবই তো কাগজে হচ্ছে, গ্রাউন্ডে কিছুই বদলায়নি। তাদেরকে জাস্ট একটা কোশ্চেন করুন যে গত 10 বছরে আপনি কি দেবসাংয়ের ওয়াই জংশনে ভারতীয় পেট্রোলিং দেখেছেন? যদি উত্তর না হয় তাহলে আজ সেটার উত্তর হ্যাঁ, এবং ক্লিয়ারলি আপনি ডিফারেন্স বুঝতে পারবেন। তাহলে বদল শুধু কাগজে নয়, গ্রাউন্ডেও মানসিকতারও অনেক পরিবর্তন হয়েছে। আর সেটাই চীনের জন্য সব থেকে ভয়ঙ্কর, কারণ ভারত যদি 1 দশক পুরনো বাস্তবতা বদলে দিতে পারে তাহলে পরের দশক কার হবে? এই প্রশ্নটাই এখন চীনকে তাড়া করছে। এখন ভারত কি এখানেই থামবে, নাকি চীনের পুরোপুরি হিসাব না মেলা পর্যন্ত এই চাপ বজায় রাখা উচিত?